স্বাগত এশিয়ান দেশ সংবাদে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এবারে চলে যাব পুরো সংবাদে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান চাল কেনা নিয়ে কোনো সিন্ডিকেট আর হবে না। সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, কৃষকরা ধানের ন্যায্য দাম যেন পান সেদিকে বেশি লক্ষ্য রাখছে সরকার। দেশের উত্তরাঞ্চল খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত, সেখানে ধান কাটা আরও 15 দিন পরে শুরু হবে, কিন্তু হাওর এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে। তাই সরকার দ্রুত মিটিং করে ধান চালের দাম নির্ধারণ করে দিয়েছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ সহ আরও অনেকে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য এবং উপ উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন। দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য এবং উপ উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। তিনি আরও বলেন, গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এমন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে, জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করেছে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে, জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর প্রেমতলা ব্রিজ এলাকা থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম কামরুজ্জামান। পুলিশ জানায়, সকালে কাজিরপুরের প্রেমতলা ব্রিজ সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় এসএসসি পরীক্ষার্থীর সন্ধান 3 দিনেও মেলেনি। উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর আবির আহমেদ ওই পরীক্ষার্থীকে অপহরণ করে বলে অভিযোগ পরীক্ষার্থী মার রোকসানা বেগমের। রোকসানা বেগম দৌড়ে গিয়েও আটকাতে পারেননি অপহরণকারীদের। পরে এই ঘটনায় পরীক্ষার্থীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রীপুর থানার কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল জানান, অপহৃত পরীক্ষার্থীকে উদ্ধার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ইন্ধনদাতা 2 নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই রহস্য উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব। দুপুরে ভালুকার কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারকে দেখতে গিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সানি সহ আরো অনেকে। জনপ্রিয় ছিল এলাকাবাসীর মাঝেও, কতটা জনপ্রিয় ছিল। সাতক্ষীরায় জেলি পুষ্কৃত চিংড়ি জব্দসহ 2 জনকে আটক করেছেন সেনাবাহিনী। শ্যামনগর উপজেলার খাগড়াঘাট গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার আব্দুল্লাহ রিফাত। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কালীগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ নাহিদ হোসেন, ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোহাম্মদ আল মামুন সহ অন্যান্যরা। আটককৃত 1,10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এবং নাগলা রাস্তার 2 পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খানের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার জান্নাত।
এ সময় তিনি বলেন, ধারা বাজারে অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে দুই পাশে ব্যবসা করে আসছিল কিছু ব্যবসায়ী। ফলে প্রতিদিনই রাস্তায় যানজট সহ সাধারণ মানুষের ভোগান্তি লেগেই থাকত। তাই দুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটা রোধে ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন বিল এবং ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত 10টায় শুরু হয়ে 9 ঘণ্টাব্যাপী চলে এই অভিযান। সেনাবাহিনী এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযানে মোহাম্মদ নিজাম এবং নজরুল নামে 2 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 4টি ট্রাক এবং পরিত্যক্ত অবস্থায় 30 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গাইবান্ধায় দীর্ঘ 2 দশকের বেশি সময় বন্ধ থাকা 10 শয্যা বিশিষ্ট রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারের সড়কে এই মানববন্ধন হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী সহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার 5 দশক পরও এখানে কোনো সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়নি। এ সময় তারা চীনের অর্থায়নে নির্মিতব্য হাসপাতালটি রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের 31 বিঘা জমিতে নির্মাণের দাবি জানান। বগুড়া শাহজাহানপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বক্তারা জানান, নিয়োগের পর থেকেই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে অবৈধ উপায়ে ম্যানেজিং কমিটি গঠন, শিক্ষক নিয়োগ, স্কুল অ্যাকাউন্টের অস্বচ্ছতা এবং স্কুলের সম্পদ ভোগ দখল করা সহ নানা অনিয়মে জড়িত বর্তমান প্রধান শিক্ষিকা নাজবুন নাহার। 5ই আগস্টের পরও তার অনিয়ম দুর্নীতি অব্যাহত থাকায় এলাকাবাসী এবং শিক্ষক মণ্ডলী তার অপসারণের দাবি জানিয়ে বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তারা আরও বলেন, বর্তমানে প্রধান শিক্ষিকাকে অপসারণ না করলে তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। বড় বড় গাছের ডাল নিয়ে এসে আমার মাথাতে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। এই কলেজে নিয়োগ বাণিজ্য নিয়ে সমুদয় টাকা উনি নিয়েছেন এবং নিয়োগ দিতে বলছেন, যে বলছে টাকা আপনি নিয়েছেন, নিয়োগ আমি দেবো, তাহলে একটা রিসিভ করে টাকা আপনারা নেন। কিন্তু রিসিভ না করে শুনি এককভাবে মনে করা ভাবে টাকাগুলো নিজে তসরুপ করছে। কলেজকে গভর্নমেন্ট করার জন্য চেষ্টা করতে হয়, সেই সময় অ্যাডহক কমিটি হয়। সেই অ্যাডহক কমিটি করার অপরাধে আমাকে চরমভাবে অপমান অপদস্থ করে 1 নভেম্বর 2017 তারিখে এখানে আমাকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খোরশেদ আলম এবং তার সহযোগীরা মারধর করে এখান থেকে আমাকে বের করে দেয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তাহমিনা আক্তার নামের ওই নারী অভিযোগ করেন, ধর্ষণ চেষ্টা এবং মারামারির অভিযোগ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কাছে উল্টো 50,000 টাকা চান। বিষয়টি পারিবারিকভাবে ধামাচাপা দেওয়ার জন্য চাপ দেন ওসি। এ সময় তিনি সরাসরি অভিযুক্তদের পক্ষ হয়ে হয়রানির চেষ্টা করেন বলেও জানান ওই নারী। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী তাহমিনা আক্তার। জামালপুরের মাদারগঞ্জে স্বামী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে নিহত সুমনের বাড়িতে এই সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী পরিবার জানান, সিধুলি ইউনিয়নের তরপাইর জোড়া ব্রিজের নিচে সুমনকে হত্যা করে মাথাসহ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা। পরবর্তীতে নিহত সুমনের স্ত্রী ও তার বড় ভাই বাদী হয়ে একই এলাকার ফরহাদ হোসেন সহ আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বছর ঘুরে আসলেও এই মামলায় সুষ্ঠু কোনো বিচার না মেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলাটি পুনরায় তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামের সরকারি রাস্তা পাকাকরণের কৃতিত্ব এক আওয়ামী লীগ নেতাকে দিলেন স্থানীয় এক ব্লগার। এ নিয়ে এলাকায় ক্ষোভ এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওই গ্রামের জিলানি নামের এক ব্লগার নিজের পেজে ভিডিওতে বলেন, ভজরা গ্রামের রাস্তাটি নিজ অর্থায়নে নির্মাণ করেছেন আওয়ামী লীগ নেতা ওমান প্রবাসী মন্টু মিয়া। এ নিয়ে ইউপি সদস্য শরীফ আখন্দ জানান, ভজরা গ্রাম একটি যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম ছিল। সরকারি অনুদানে ওই রাস্তা পাকাকরণের কাজ চলছে, কিন্তু প্রবাসী মন্টু মিয়া ওই ব্লগারকে দিয়ে অপপ্রচার চালাচ্ছে যে ওই রাস্তার কাজ তিনি করেছেন। ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান
দুঃখিত, নাজমুল সরকার জানান এই রাস্তার কাজ এলজিইডির মাধ্যমে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে, কোনো ব্যক্তি এই কাজ করছেন না। এ বিষয়ে জিলানী আখন্দকে জিজ্ঞেস করলে তিনি জানান ওমান প্রবাসী মন্টু মিয়া তাকে দিয়ে এই কাজ করিয়েছেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামে প্রতিদিনই বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ মাদক ব্যবসা। সোমবার দিবাগত রাতে স্থানীয় শিকদার বাড়িতে 40,000 টাকা এবং 3টি মোবাইল ফোন নিয়ে যায় চোর চক্রের 4 সদস্য। এ সময় হাতে নাতে এক চোরকে আটক করে স্থানীয়রা। পরে ইউপি সদস্য তাকে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় চোর চক্রের সদস্যরা ওই ইউপি সদস্যের বাড়িতে হামলা করে। এ সময় গুরুতর আহত হন ইউপি মেম্বার এবং তার পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন হওয়া অটোরিকশা চালকের পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক বুলবুল আহমেদ। গতকাল বিকেলে সদর উপজেলার কুমরি কাটাজান এলাকায় নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ মিয়ার বাড়িতে যান তিনি। এ সময় তিনি তার পরিবারের সকল সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদেরকে সকল ধরনের সহযোগিতা করার পাশাপাশি ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। গাজীপুরের শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদের মাতার কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাওনা চৌরাস্তায় তার নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিলাল হোসেন ব্যাপারী, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। এর আগে প্রধান অতিথি স্বপন আহমেদ এর বাবা মায়ের কবর জিয়ারত করেন। চলন বিলে চলতি বছরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষকরা। উপজেলার কৃষি অফিসের তথ্য মতে এবারে 15,000 হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন জাতের ভুট্টার। এর মধ্য দিয়ে বিনা চাষে ভুট্টার আবাদ হয়েছে 1,470 হেক্টর জমিতে। চাষে আবাদ হয়েছে 13,530 হেক্টর ফসলি জমিতে। উপজেলার কৃষি অফিসের তথ্য মতে চলতি বছরে ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,40,000 মেট্রিক টন। স্থানীয় চাহিদা মেটানোর পরে ভুট্টা দেশের বিভিন্ন ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে, ভুট্টার ফলনও ভালো। সুফল হতে পারছি, 40 থেকে 45 মণ হারে আমরা ফলন পাচ্ছি। আমাদের এই জমিতে ভুট্টা বিঘায় 50 থেকে 60 মণ হয়। আমাদের আজকের দিন পর্যন্ত 300 হেক্টর জমি ভুট্টার আবাদ হয়ে গেছে। এখন যে আবহাওয়া বিদ্যমান রয়েছে, যদি এই আবহাওয়া ঠিক থাকে তাহলে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আশা করছি যে আমাদের এই ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের চলে পারবে। চট্টগ্রামের সন্দ্বীপে দি হ্যাভেন ফাউন্ডেশনের উদ্যোগে 25টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক এবং মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের কোঅর্ডিনেটর অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসানের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। দি হ্যাভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনির মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা। চট্টগ্রামের সীতাকুণ্ডে এলাকাবাসীর উদ্যোগে অষ্টমবারের মতো ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মুসলিম উদ্দিন সহ আরও অনেকে। শাস্ত্রীয় সঙ্গীত গুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি কথন ও শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী সুব্রত দাস অনুজ। অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়াইজ, অশোক ধর সহ আরও অনেকে।
হবিগঞ্জের হাওর অঞ্চলে ইরি বোরো ধান কাটা উৎসব শুরু হয়েছে। পাকা ধানগুলো কেটে খলা এনে শুকিয়ে গোলায় তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ধান কাটার শুরুতে শ্রমিকের সংকটে পাশাপাশি ধানের দাম নিয়ে হতাশ কৃষকরা। হবিগঞ্জ থেকে SM সুরুজ আলীর তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন মেহরাব সুমন। কেউ ক্ষেত থেকে ধান কাটছেন, আবার কেউ ব্যস্ত মাড়াইয়ের কাজে। এমন কর্মযজ্ঞ চলছে হবিগঞ্জের হাওর অঞ্চলে। কৃষকরা বলছেন, সময় মতো বৃষ্টি না হওয়ায় এবার চিকন ধানের জমিগুলোতে চিটা দেখা দিয়েছে, যে কারণে মোটা ধানের চেয়েও চিকন ধানের ফলন কিছুটা কম হয়েছে। এদিকে ধান কাটার শ্রমিক সংকটে হতাশ কৃষকরা। 30 কেজি জমি করছি, মোটা চিকন মিলাইয়া আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। চিকন ধান যেটা এটা ভালো মানে ফলার লাগি মানে আমি যেটা জানাইতেছি যারা কৃষি অফিসার ভাই আছে ভালো মান যাতে বীজটা ভালো হয় আগামীতে। এটা যদি আবহাওয়া ভালো থাকে আমরা খুব সুন্দরভাবে এই ফসলটা তুলতে পারবো। 870, 860, 850 টাকা ধরে আমরা ধান কিনে বিক্রি করতেছি। ওইসে মোটামুটি ভালো হয়, তবে ধানের মাঝে দোষ ওই যে একটা গুরমা বাচ্চা আলি, এটা ওই হিসেবে ধান অন্য সাথে কিছু কম হইতে। এদিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ। হাওরের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত পাকা ধান কাটার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। সব মেশিনগুলো রাত দিন অ্যাক্টিভ হয়ে কাজ করে এবং বর্ষা আসার আগেই, বন্যা আসার আগেই এটা কর্তব্য সম্পন্ন করা যায়। হবিগঞ্জে 1,23,854 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।